ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আগের যে গ্রামার ক্লাসটা করেছিলাম সেখানে অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আজকে আমাদের বিষয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজটা করতে গিয়ে আমরা নাউন ক্লজের প্রসঙ্গ আনবো, নাউন ফ্রেজ, এটাও আমাদের দরকার জানা। মূল বিষয় অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু যাতে কনফিউশন না হয়ে যায়, বিষয়টা একটা বুঝতে গিয়ে আরেকটার সাথে গোলমাল না হয়ে যায়, তার জন্য আমরা কিন্তু ওই নাউনের ব্যাপারটাও আনবো। তোমরা একটু মন দিলেই বুঝতে পারবে বিষয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি কিছু এক্সাম্পল লিখছি। প্রথমে দেখো, কিছু সেন্টেন্স আমি লিখছি। এই সেন্টেন্সগুলো সামনে রাখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তবে বললাম রোহন কেম হিয়ার। রোহন কেম হিয়ার। দেখো, আমরা তিনটে সেন্টেন্স এখানে লিখেছি। নাম্বার 1, রোহন কেম হিয়ার। নাম্বার 2, রোহন কেম হিয়ার ইন দ্য মর্নিং। and number 3, রোহন কেম হিয়ার when I was reading. ফার্স্ট পার্টটা সবার ক্ষেত্রেই কমন দেয়, রোহন কেম হিয়ার, আমরা সব জায়গাতে এটা রেখেছি। সেকেন্ড সেন্টেন্সে একটা বাড়তি গ্রুপ অফ ওয়ার্ড আছে, ইন দ্য মর্নিং, এবং লাস্টে আরেকটা গ্রুপ অফ ওয়ার্ড অন্যরকম আছে, when I was reading। গ্রুপ অফ ওয়ার্ড আমাদের রাখা আছে। তো এই যে হেয়ার, তিন ক্ষেত্রে আমরা হেয়ার কথা লিখে দেবো, হেয়ার হেয়ার হেয়ার। এই হেয়ারটা কি বোঝাচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই? কোন স্থানকে বোঝায়। হেয়ার স্থানকে বোঝায়। আমরা অ্যাডভার্বের ক্লাসে কি বলেছিলাম, যে যদি প্লেস, আমরা কতগুলো ক্যাটাগরি ভাগ করেছিলাম মনে আছে নিশ্চয়ই? অ্যাডভার্বিয়াল ক্লজ বলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলো, শুধু অ্যাডভার্ব বলো, এই ক্যাটাগরিগুলো মনে রাখতে হবে। কিরকম? adverb of time, adverb of place, adverb of manner, adverb of frequency, adverb of contrast, adverb of reason। এইভাবে আমরা ভাগ করেছিলাম। সেই ক্যাটাগরিতে এটা করছি কিনা না, প্রথম আমাদের এটা ভাবতে হবে। তো রোহন কেম হিয়ার, কোশ্চেন করো, ভার্বকে কোশ্চেন করো। when did রোহন come, when did রোহন come। এই তিন ক্ষেত্রে আগে উত্তর আসবে হেয়ার। এই প্লেস কে বোঝাবে, হেয়ার মিন্স কোন একটা জায়গা, কোন স্থান, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। এই হেয়ারটা অ্যাডভার্ব হয়ে গেল, কেন না কোন স্থানকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বুঝেছো তোমরা। তারপর আমরা পরের ওই গ্রুপটা নিয়ে ভাববো। এটা বোঝা গেছে? ওকে, তাহলে নেক্সট দেখো, এবার আমরা এই অংশটা দেখছি। ইন দ্য মর্নিং, সেকেন্ড সেন্টেন্সে ইন দ্য মর্নিংটা যোগ হয়েছে। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই অংশটা কিন্তু যোগ করা হলো। কি প্রশ্ন ছিল? কোন প্রশ্ন থাকতে পারে না, when did রোহন come here। প্রথম কোশ্চেন ছিল where did রোহন come। নেক্সট আরেকটা কোশ্চেন, when did রোহন come here, রোহন কখন এসেছিল। তার উত্তর ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, এই যে ইন দ্য মর্নিং, এটা একটা টাইমকে বোঝাচ্ছে। দিস ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, বাট mind that there is no finite verb in this group of word। এই গ্রুপ অফ ওয়ার্ডে কোনো ভার্ব নেই, কিন্তু ফাইনাইট ভার্ব নেই, কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই। তাহলে কি বলছি এটাকে? আমরা বলেছিলাম যে a group of word without any finite verb is called a phrase। a group of word without any finite verb is a phrase। so this is a phrase, বোঝা গেছে? এবার এটা কোন ফ্রেজ হবে, এটা কি বোঝাচ্ছে, কোন কোশ্চেনের উত্তর বোঝাচ্ছে না, when did রোহন come।
এই কোশ্চেনের আনসার দিচ্ছি, তাহলে এটা টাইম বোঝাচ্ছে। তাহলে কি হলো, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে কারণ সময়কে বোঝাচ্ছে। ক্লিয়ার? পরিষ্কার হচ্ছে ব্যাপারটা? একটু ভাববে, একবার মন দিয়ে একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, দেখো এটা ক্লিয়ার হয়ে যাবে কেন এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হলো। প্রথমত কেন ফ্রেজ বলছি আর কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি। ওকে, নাও লেটস টেক দ্য থার্ড সেন্টেন্স। এই থার্ড সেন্টেন্সে আমরা কি বলেছি, এখানেও একটা গ্রুপ অফ ওয়ার্ড আছে, when I was reading। দেখো এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড, আগেরটাও গ্রুপ অফ ওয়ার্ড ছিল, এটাও গ্রুপ অফ ওয়ার্ড আছে। বাট হোয়াটস দ্য ডিফারেন্স? আগের গ্রুপ অফ ওয়ার্ডটাতে কোনো ফাইনাইট ভার্বকে আমরা পাইনি, ফাইনাইট নট ফাইনাইট কিছুই নেই, আমরা ফাইনাইটের কথাই বলবো। থার্ড সেন্টেন্স কিন্তু একটা ভার্ব পাচ্ছি, I was reading, when I was reading, সাবজেক্ট পাচ্ছি I এবং ফাইনাইট ভার্ব পেলাম was। তাহলে আমরা এটাকে কি বলবো, যা গ্রুপ অফ ওয়ার্ড with a finite verb is called a clause. A group of word with a finite verb is called a clause. Later clause প্রথমে এটা বুঝে নিলাম। এবার এই ক্লজটার কি নাম হবে এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা বুঝতে পারছো। এটা মেইন ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটার কি নাম হবে? সেই যে কোশ্চেন আমরা বলছিলাম, আগে যে কোশ্চেনটা করা হয়েছিল, when did রোহন come here, সেই একই কোশ্চেন এখানে করো, when did রোহন come here। উত্তর কি পাওয়া যাবে? when I was reading, যখন আমি পড়ছিলাম তখন রোহন এসেছে। তাহলে কোন কোশ্চেনের উত্তর দিচ্ছে? when, অর্থাৎ টাইম, এটা সময়কে ও ইঙ্গিত করছে। এই জন্য এই ক্লজটার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। টাইম কথার নাম বললে ক্ষতি নেই, তোমাকে জানতে হবে যেহেতু সময় নির্দেশ করছে তাই এই ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এইটা অ্যাডভার্ব হলো সিঙ্গেল ওয়ার্ড, আমরা বললাম যে অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, আর এই দুটোই অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্বিয়াল হলো গ্রুপ অফ ওয়ার্ড আছে, লাইক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট নাউনের সাথে কম্পেয়ার করে দেখব যে কেন ওই ক্লজটা বা ফ্রেজটা নাউন হয়ে যাচ্ছে, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ হয়ে যাচ্ছে, এইটা কেন অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। লেটস গো। তাহলে তার আগে একবার নামটা লিখে নিই আমরা। এটা হলো অ্যাডভার্ব, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এটা হলো অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা এবিভি পি লিখলে বুঝতে পারবে, PHRASE ফ্রেজ। আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, CLAE বেসি ক্লজ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সরি অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা নেক্সট যেটা বললাম নাউনের সাথে একটু মিলিয়ে দেখি। ওকে, আমরা মুছে দিচ্ছি। এবার এক্সট্রা এক্সাম্পল লিখতে হবে আরো বাড়তি কিছু। ঠিক আছে, আমরা নাও আমি রাইটিং অ্যানাদার সেট অফ সেন্টেন্সেস। ওকে, নাম্বার 1, দেখো আমি এখানে আবার তিনটে সেন্টেন্স লিখেছি, তোমরা পড়তে পারছো নিশ্চয়ই। নাম্বার 1, রোহন নোজ ইট। নাম্বার 2, রোহন নোজ দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। and number 3, রোহন নোজ when he will arrive। দেখো তিনটে সেন্টেন্স এখানেও আমরা আগে লিখেছিলাম, তিনটে সেন্টেন্স এখানেও ওরকম তিনটে সেন্টেন্স লিখেছি। আগে ভার্বটা ছিল কেম, এখন আছে নোজ।
নো, আমরা প্রেজেন্ট ফর্মে লিখেছি, পাস্ট ফর্মেও লিখতে পারতাম। যাই হোক, ব্যাপারটা দেখো, এই প্রথম সেন্টেন্সে এই যে ভার্ব নোস, যদি কোশ্চেন করো হোয়াট ডাজ রোহন নো, কি উত্তর আসবে? এবার এই শব্দের পাবো আমরা ইট। তোমরা জানো ইট একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। আমরা এই পজিশনটা বলেছিলাম আগে একবার তোমাদের ক্লাসে বলেছিলাম যে এইটা নাউনের পজিশন বলা হয়, নাউন বা প্রোনাউনের পজিশন, এটাও তাই। তো এটা সাবজেক্টের পজিশন, আর এটা হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্টের পজিশন। তো সাবজেক্ট এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট আমরা এটা নাউনের পজিশন বলছি। ঠিক এর পরিবর্তে যদি কোনো ফ্রেজ আমরা পাই, ফ্রেজ বা ক্লজ, তখন আমরা সেটাকে নাউন ক্লজ বা নাউন ফ্রেজ বলবো। দেখো নেক্সট যে আমরা সেন্টেন্সটা পাচ্ছি, কোশ্চেন করো হোয়াট ডাজ রোহন নো, কি উত্তর পাওয়া যাবে? দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। দেখে মনে হচ্ছে যে এই অংশটা সময় নির্দেশ করছে, তা কিন্তু করেনি, কি জানে সেটা বলছে। অর্থাৎ এই যে ইট এর পজিশনে আমরা বসিয়েছি রোহন নোজ ইট, ইটটা তুলে দিয়ে কি করেছি রোহন নোজ দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। তাহলে এটা কি নাম হবে? তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ফ্রেজ, as there is no final verb in the time of his arrival, arrivalটা নাউন হয়ে গেছে এখানে, এখানে কোনো ফাইনাল ভার্ব নেই, সো ইট ইজ এ ফ্রেজ। এই ফ্রেজটা কি নাম? নিশ্চয়ই বুঝতে পারছো, ও নাউন বা প্রোনাউনের পজিশন দিয়েছে, তাই এটা নাউন ফ্রেজ হবে। দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, কোন কোশ্চেন আনসার দিচ্ছে? হোয়াট। যদি বলতাম হু নোজ দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, উত্তর আসতো রোহন, এটা নাউন, সাবজেক্ট নাউন হবে, এটা তো হবেই। এবার 3 নম্বর সেন্টেন্স দেখো, রোহন নোজ when he will arrive, when he will arrive। নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, কারণ এখানে আমরা একটা ফাইনাল ভার্ব পাচ্ছি will arrive, এখানে অ্যারাইভ করে দেওয়া ছিল বলে এটা নাউন হয়ে গেছে, কোনো ফাইনাল ভার্ব নেই এখানে, কিন্তু will arrive এটা ফাইনাল ভার্ব, এটা অক্সিলারি, এটা মেন অংশ চলে আসছে, এবং হিটা সাবজেক্ট। তাহলে এইটা কিন্তু একটা ক্লজ, এটা মেইন ক্লজ, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ হবে? নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। দেখো সেই একই কথা, কোশ্চেন করো হোয়াট ডাজ রোহন নো, উত্তর কি আসবে? when he will arrive, কখন আসবে এইটা ও জানে, ওখানে ছিল আসার টাইমটা আসবে জানে, এখানে হবে কখন আসবে সেটা জানে। তাহলে এই যে হোয়াট কোশ্চেন আনসার দিল, আমরা বলেছিলাম হু, যদি বলো হু নোজ, তাহলে রোহন আসবে, এটা নাউন হয়ে যাবে। এখানে যদি কোনো ক্লজ থাকতো নাউন ক্লজ বলতাম, ঠিক ওইটা নাউনের পজিশন, সেখানে আমরা ক্লজ পেয়েছি, নাউন ক্লজ হয়ে গেছে। আগে আমরা কি জেনেছিলাম? রোহন কেম ছিল, কেম কে তো হোয়াট দিয়ে কোশ্চেন করা যায়, হোয়েন দিয়ে হতে পারে, হোয়ার দিয়ে হতে পারে। আমরা বলেছিলাম কি ছিল না, হোয়েন আই ওয়াজ ডিউইং, ওই কোশ্চেন ছিল, সরি ওই অংশটা ছিল। তোমরা দরকার খাতাটা বার করবে, খাতায় লিখে নিয়ে মেলাবে। দেখো ওখানে আমরা হোয়েন এই কোশ্চেন আনসার পেয়েছিলাম, সেটাকে আমরা বলছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, কিন্তু এখানে সেই প্রশ্ন নেই, জাস্ট নাউন ক্লজ এটা। নো, এখানে হোয়েন দিয়ে কোশ্চেন করলে হবে না, কি জানি এই কোশ্চেন করছি আমরা, কি জানি, কে জানি, কি, কে, হু, হোয়াট, এইসব কোশ্চেন করলে কিন্তু আমরা পেতে পারি। এইভাবে কিন্তু কম্পেয়ার করে করে আমাদের বুঝতে হবে ব্যাপারটা। দরকার আরেকটা সেট অফ এক্সাম্পল না হতে পারে, তোমরা আশা করি বুঝতে পারছো, খাতায় লিখে নিয়ে আরেকবার নিজের একবার ভাবতে হবে। চলো নামটা একবার লিখে নিই। এটা হলো, এটা তো প্রোনাউন হবে, আমরা তবু আর লিখছি এখানে প্রোনাউন, নাউনের ঘর। এইটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে।
এটা নাউন ক্লজ, আর এটা প্রোনাউন, এখানে নাউনের এটা পজিশন, এটা মনে রাখবে তাহলেই হবে। তাহলে আরেকটা ব্যাপার মনে রাখবে, দেখো when দিয়ে শুরু হলেই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, অনেকে বলে when the টাইম নির্দেশ করে, তা কিন্তু নয়, এটা মাথায় রাখবে। when দিয়ে ক্লজ আরম্ভ হয় আমরা বলে দিই ওটা জায়গা বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে, তাহলে একবার হবে, তাও কিন্তু না। আমরা এরকম মিলিয়ে মিলিয়ে দেখবো ঠিক ওই শব্দটা অন্য ক্লজকে নির্দেশ করে কিনা, একটা ফিক্সড ক্লজকে বোঝাচ্ছে কিনা, এমন কিন্তু নয়। ওই এক্সাম্পল দিয়ে দিয়ে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আমরা পরের ক্লাসে আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা বিষয়টা আরেকটু ভালো করে বুঝবো। তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে কিন্তু লিখে জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই লিখে জানাবে। আমরা নেক্সট ক্লাসে কিন্তু আরেকটু ভালো করে করবো, আরো বেশি এক্সাম্পল নেব, এবং এটার প্র্যাকটিস না করলে তো হবে না, এটা বুঝতেই পারছো। বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং আমাকে কোশ্চেনও করতে হবে, কোশ্চেন করে করে বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে, আজকের মতো।